বস তুমি যদি এইভাবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো পড়ে নিতে পারো, একদম নিঃসন্দেহে তুমি 12 থেকে 14টা প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবেই পাবে। এবার তুমি তো জানোই বস যে এসএসসি কি করে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো হয় ঘুরিয়ে ফিরিয়ে রিপিট করবে, আর না হলে যে প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে এসছে সেই টপিক থেকে তোমার অন্য প্রশ্ন তুলে দেবে। সেই জন্য আমরা বস এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র যেভাবে ডিটেলসে মানে পড়ে আসছি এইভাবেই আমরা শেষ করব আর কয়েকটা দিনের মধ্যে, এই মাসটার মধ্যেই। দেখো প্রথম প্রশ্ন আজকের কি বলছে, এটা হচ্ছে তোমার হচ্ছে 12ই জানুয়ারি 2023 ফার্স্ট শিফটের প্রশ্নপত্র আজকে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল যে স্ট্যাট অফ ইন্ডিয়া ড্যাশের অধীনে চালু হয়েছিল। তাহলে এই যে স্ট্যাট অফ ইন্ডিয়া, সঠিক উত্তর কি দাদা? বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে স্ট্যাট অফ ইন্ডিয়া চালু হয়। তুমি জাস্ট মাথায় রাখবে স্ট্যাট অফ ইন্ডিয়া বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের অধীনে চালু হয় কত সালে? 2016 সালে। মনে রেখো টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি চালানো এবং মানে বৃহৎ পরিসরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে এই স্ট্যাট আপ ইন্ডিয়াটা চালু করা হয়েছিল স্কিমটি। আচ্ছা, পরের পয়েন্টগুলো কিন্তু তুমি দেখবে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়া মানে এই নয় যে প্রশ্নটার উত্তরটা পড়ে বেরিয়ে গেলাম। এই যে আমি ডিটেলস যেগুলো দিয়েছি এগুলো থেকেই কিন্তু তুমি পরীক্ষায় পাবে। আমি বারবার করে রিকোয়েস্ট করবো যে এগুলোই ভালো করে পড়বে। আচ্ছা দেখো পরের পয়েন্টটা কি বলছে, যে মিড ডে মিল স্কিম শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চালু হয়েছিল। তুমি তো জানোই যে এই মিড ডে মিল স্কিমটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চালু হয় কত সালে? 1995 সালে। সালটা মনে রাখবে, খুব ভালো গুরুত্বপূর্ণ, যে 1995 সালে। আচ্ছা এই স্কিমটি মনে রাখবে, এই স্কিমটি জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013-র আওতায় পড়ে। তাহলে তুমি জাস্ট এই পয়েন্টের মধ্যে মাথায় রাখবে মিড ডে মিল স্কিম শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 1995 সালে, আর এটি জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013-র আওতায় পড়ছে। চলো পরের পয়েন্টটা দেখো। যদি পরীক্ষা এমন প্রশ্ন দেখো যে কোন মন্ত্রক সম্প্রতি রক্তাল্পতা মুক্ত ভারত অভিযান চালু করেছে? মনে রাখবে স্বাস্থ্য মন্ত্রণালয় রক্তাল্পতা মুক্ত ভারত অভিযান প্রকল্প মানে এই যে স্কিমটা চালু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আচ্ছা তারপরে দেখো হস্তশিল্প কারিগরি পেহচান প্রকল্পের অধীনে পড়ে। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো যে হস্তশিল্প কারিগরি এটা কোন প্রকল্পের মধ্যে পড়ছে? হস্তশিল্প কারিগরি এটা পেহচান প্রকল্পের অধীনে পড়ছে। তা বলতে চাইছে যে এই স্কিমটি 2016 সালে বস্ত্র মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছিল। তাহলে এই যে হস্তশিল্প কারিগরি পেহচান প্রকল্প, কি বললাম? পেহচান প্রকল্পটা কোন মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত হয়েছিল? মনে রাখবে বস্ত্র মন্ত্রণালয়ের দ্বারা বাস্তবায়িত হয়েছিল 2016 সালে। চলো পরের পয়েন্টে দেখো, বলছে নামাস্তে নামাস্তে প্রকল্পটি 2022 সালে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক এবং সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক যৌথভাবে চালু করেছিল। কি বললাম? এই যে নামাস্তে প্রকল্পটি 2022 সালে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক এবং সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক যৌথভাবে চালু করেছিল। আচ্ছা এর মানে লক্ষ্যটা কী ছিল? মনে রাখবে যে যান্ত্রিক স্যানিটেশন ইকোসিস্টেমের জন্য জাতীয় কর্মসূচি আর কি এই তোমার নামাস্তে প্রকল্পের লক্ষ্য ছিল, মনে রাখবে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু বস। হ্যাঁ দেখো স্মাইল, চলে আসি পরের পয়েন্টে। কি বলছে? স্মাইল স্মাইল হচ্ছে ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনে চালু হয়। তাহলে পরীক্ষায় যদি এমন দেয় স্মাইল ড্যাশ বলে বলে দিল যে স্মাইল ড্যাশের অধীনে চালু হয়েছিল, তাহলে তুমি তখন কি করবে? যে স্মাইল এই স্কিমটি বা প্রকল্পটি ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনে চালু হয়েছিল। তারপরে দেখো পরের পয়েন্ট বলছে বহু ভাষিকতার প্রচারের জন্য ভাষা সার্টিফিকেট সেলফি প্রচারাভিযান চালু হয়েছে, মানে করেছে আর কি। কোন মন্ত্রণালয়? মনে রাখবে শিক্ষা মন্ত্রণালয়। এই যে ভাষা সার্টিফিকেট সেলফি, কি বললাম বস? ভাষা সার্টিফিকেট সেলফি এই প্রচারাভিযান চালু করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঠিক আছে, কিসের জন্য? বহু ভাষিকতার প্রচারের জন্য আর কি। তারপরে দেখো মনুমেন্ট মিত্র স্কিমটি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে চালু হয়েছিল। তাহলে কি বললাম? মনুমেন্ট মিত্র এই স্কিমটি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে চালু হয়েছিল। আচ্ছা তারপর একটা পয়েন্ট দেখো, যে সম্প্রতি পাশ হওয়া ভারতীয় ন্যায় সংহিতা বিল 2023-এ রাষ্ট্রদ্রোহ শব্দটি কোন শব্দ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে? বিশ্বাসঘাতকতা। এটা সংবিধানের প্রশ্ন অবশ্য চলে এসছে, তবুও এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি তুলে দিয়েছি। মাথায় রাখবে যে সম্প্রতি পাশ হওয়া ভারতীয় ন্যায় সংহিতা বিল 2023-এ রাষ্ট্রদ্রোহ, এই যে রাষ্ট্রদ্রোহ শব্দটি কোন শব্দ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে? রাষ্ট্রদ্রোহ শব্দটি বিশ্বাসঘাতকতা শব্দের দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। চলো
আচ্ছা বস, দেখো 2 নম্বর প্রশ্ন বলছে যে একটি চটের ব্যাগ মাদুর, দড়ি, সুতো এবং অন্যান্য পত্রবস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। এখানে কোন ফসলের কথা বলা আছে? তুমি জাস্ট অপশান দেখা মাত্র তুমি উত্তর করে দেবে দাদা পাটের কথা বলা হচ্ছে, মাদুর, ব্যাগ, দড়ি, সুতো, তাই না বস? পাটের কথা বলা আছে। এবার পাট মনে রাখবে, পাট হচ্ছে কি একটি খারিফ শস্যের উদাহরণ। কি বললাম? পাট হলো একটি খারিফ শস্যের উদাহরণ। আর দেখো পাট সম্পর্কে আমি আরও কিছু তথ্য তুলে দিয়েছি এখানে। এই পয়েন্টটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে 1855 সালে কলকাতার রিষড়ায় প্রথম পাটকল স্থাপিত হয়েছিল। সালটাও খুব গুরুত্বপূর্ণ যে 1855 সালে কোথায়? কলকাতার রিষড়ায়। কি বললাম বাস? রিষড়ায় প্রথম পাটকল স্থাপিত হয়েছিল। এবার চলো পাট সম্পর্কে একটু তথ্য নিয়ে নাও। দেখো প্রাথমিকভাবে পাট হচ্ছে কি আমাদের ভারতের পশ্চিমবঙ্গে সবথেকে বেশি উৎপাদিত হয়, তারপরে বিহার এবং আসামে কিছু অংশে উৎপাদিত হয় বা জন্মায়। এবার মনে রেখো যে সেপ্টেম্বর অক্টোবর মাসে এই ফসল কাটা হয়। তাহলে পাট কখন কাটা হয়? সেপ্টেম্বর অক্টোবর মাসে এই ফসল কাটা হয়। আচ্ছা, এই ফসল চাষের জন্য উষ্ণ আর্দ্র আবহাওয়ার প্রয়োজন। আর মনে রাখবে তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের প্রয়োজন। কিন্তু এটাও গুরুত্বপূর্ণ যে পাট চাষের জন্য তাপমাত্রা প্রয়োজন 40 বলছি কেন বস, 24 ডিগ্রি সেলসিয়াস থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আর এখানকার আবহাওয়া মানে এই ফসল চাষের জন্য আবহাওয়া কেমন দরকার? উষ্ণ আর্দ্র আবহাওয়ার প্রয়োজন। মনে রাখবে সর্বনিম্ন বৃষ্টিপাত প্রয়োজন হচ্ছে 1000 মিলিমিটার। বিশ্বের মধ্যে ভারত প্রথম উৎপাদনে, মানে কি বলতে চাইছে যে পাট উৎপাদনে বিশ্বের মধ্যে ভারত প্রথম স্থানের অধিকারী। আর ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ আমি তো বললামই পাট উৎপাদনে প্রথম স্থানের অধিকারী। আর কয়েকটা পয়েন্ট দেখো যে ফসলের সমর্থনে, মনে রাখবে ফসলের সমর্থনে সরকার ড্যাশ মূল্য নির্ধারণ করার কথা ঘোষণা করে। এখানে মনে রাখবে যে ফসলের সমর্থনে সরকার ন্যূনতম সমর্থন মূল্য নির্ধারণ করার ঘোষণা করে। ঠিক আছে বস? এই যে আমি যেগুলো দেখবা পেন্সিল দিয়ে মার্ক মানে কি বলবো আন্ডারলাইন করে দিয়েছি অথবা সার্কেল করে দিয়েছি, এই তথ্যগুলোই কিন্তু হয়তো ড্যাশ হিসাবে থাকবে, নাহলে এইগুলোই কিন্তু এই পয়েন্টগুলো দিয়েই তোমাকে মাথায় রাখতে হবে প্রশ্নটা। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখো যে এরকম প্রশ্ন যদি পরীক্ষায় চলে আসে যে কোন কার্যালয় আখের ন্যায্য ও পারিশ্রমিক মূল্য অনুমোদন করে? মনে রাখবে অর্থনীতি বিষয়ক মন্ত্রী পরিষদ কমিটি। কি বললাম? অর্থনীতি বিষয়ক মন্ত্রী পরিষদ কমিটি আখের ন্যায্য ও পারিশ্রমিক মূল্য অনুমোদন করে। চলো 3 নম্বর প্রশ্নটা দেখব। বলছে নিম্নের কোনটি অর্থনীতির প্রাথমিক খাতের সঙ্গে সম্পর্কিত নয়? তাহলে অপশান অনুযায়ী আমাদের সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে যে ব্যাংকিং দাদা এটা প্রাথমিক খাতের সাথে সম্পর্কিত নয়। তো দাদা এই যে প্রাথমিক খাত, দ্বিতীয় খাত, তৃতীয় খাত এগুলো কি আমি একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা অর্থনীতির একটি অংশ আর কি। দেখো প্রাথমিক খাতের কথা যদি আসি, প্রাথমিক খাত হচ্ছে যাকে কৃষিখাত বলা হয়। মানে প্রধানত তুমি বোঝো যে প্রধানত যেগুলো প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে। বস কি বললাম? যেগুলো প্রধানত প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে সেটাই হচ্ছে প্রাথমিক খাত। যেমন কৃষি, পশুপালন, মৎস্য, জঙ্গল ব্যবসা মানে জঙ্গলে বিভিন্ন ব্যবসা মানে কি বলতে পারো। ঠিক আছে? জঙ্গলে ব্যবসা বলতে কি বোঝায়? যেমন কাঠ, কয়লা মানে জঙ্গল থেকে যে রপ্তানি করা হয়। তারপরে হচ্ছে মধু, তাই না? আরও কত কিছু আছে সেইগুলো। তারপরে খনির মতো তোমার হচ্ছে কি কার্যকলাপ, এগুলো সবই হচ্ছে প্রাথমিক খাতের মধ্যে পড়ছে। বুঝতে পারলে? এবার দ্বিতীয় খাত কি? যাকে শিল্প এলাকাও বলা হয়। যেমন উৎপাদন, নির্মাণ, বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস, জল সরবরাহ এগুলো সবই দ্বিতীয় খাতের মধ্যে পড়ে। আর তৃতীয় খাত যা কাকে বলে? মনে রাখবে যাকে পরিষেবা ক্ষেত্র বলা হয় সেটাই হচ্ছে তৃতীয় খাত। যেমন তুমি বলতে পারো পরিবহন, ব্যাংকিং। দেখো ব্যাংকিং এখানে অপশানে ব্যাংকিং ছিল, তাহলে এটা হচ্ছে প্রাথমিক খাত নয়। এটা হচ্ছে কি এই যে ব্যাংকিংটা হচ্ছে তোমার তৃতীয় খাতের মধ্যে পড়ছে। ঠিক আছে বস? তাহলে তৃতীয় খাতে কি রয়েছে? যাকে পরিষেবা ক্ষেত্রও বলা হয়, যেমন পরিবহন, ব্যাংকিং, বীমা ব্যবসা, বাণিজ্য, অর্থ, শিক্ষা, রেস্তোরাঁ প্রভৃতি। ঠিক আছে? এগুলো মনে রাখার চেষ্টা করবে। আর একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আমি তুলে দিয়েছি, দেখো বস যে একটি দেশের ড্যাশ অর্থনীতির বিভিন্ন খাত যেমন কৃষিখাত, শিল্প খাত এবং পরিষেবা খাত থেকে উৎপাদিত হয়, সেটা মনে রাখবে একটি দেশের স্থূল অভ্যন্তরীণ উৎপাদন। কি বললাম? একটি দেশের স্থূল অভ্যন্তরীণ উৎপাদন অর্থনীতির বিভিন্ন খাত যেমন কৃষিখাত, শিল্প খাত, পরিষেবা খাত থেকে উৎপাদিত হয়। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। চলো তো বস দেখো 4 নম্বর প্রশ্নটা বলছে যে চাহিদা সম্প্রসারণ বা কমাতে সরকারের হস্তক্ষেপ ড্যাশ ফাংশন গঠন করে। তাহলে সঠিক উত্তর কী হবে দাদা? যে চাহিদা সম্প্রসারণ বা কমাতে সরকারের হস্তক্ষেপ স্থিতিশীলতা নীতি ফাংশন
গঠন করে। কি বললাম? চাহিদা সম্প্রসারণ বা কমাতে সরকার হস্তক্ষেপ করে। সরকারের হস্তক্ষেপ কি? স্থিতিশীলতা নীতি গঠন করে। এটা মাথায় রাখবে। এবার দেখো আমি কিছু তথ্য তুলে দিয়েছি, এখানে মনে রাখবে যে অর্থনীতিকে মন্দা বা উচ্চ মুদ্রাস্ফীতির সম্মুখীন হওয়ার থেকে বিরত রাখতে এটি করা হয়। কি বললাম? অর্থনীতিকে মন্দা বা উচ্চ মুদ্রাস্ফীতির সম্মুখীন হওয়া থেকে বিরত রাখতে এই যে স্থিতিশীলতা এই নীতিটা ফাংশনটা গঠন করা হয়ে থাকে আর কি। বুঝতে পারছো? তারপরের পয়েন্টে দেখো যে একটি দেশের সরকারের আয় এবং ব্যয় ব্যবস্থাপনার কলা কৌশলকে রাজস্ব নীতি বলে। তাহলে ধরো পরীক্ষার প্রশ্ন এরকম চলে আসলো যে একটি দেশের সরকারের আয় এবং ব্যয় ব্যবস্থাপনার কলা কৌশলকে ড্যাশ বলে? রাজস্ব নীতি বলে। পরের পয়েন্টে দেখো কি বলছে, যে সরকার যদি অর্থনীতিকে উদ্দীপিত করতে চায় তাহলে ড্যাশ দ্বারা সুদের হার কমাতে পারে। তাহলে মনে রাখবে সরকার যদি অর্থনীতিকে উদ্দীপিত করতে চায় তাহলে আর্থিক নীতি দ্বারা, কি বললাম? আর্থিক নীতি দ্বারা সুদের হার কমাতে পারে। আচ্ছা, পরের পয়েন্টটা বলছে যে ড্যাশ, দেখো পরীক্ষা এমন প্রশ্ন আসবে যে ড্যাশ এমন একটি শাসন ব্যবস্থা যেখানে একটি দেশের মুদ্রা ফরেক্স বাজার দ্বারা সরবরাহ এবং চাহিদার মাধ্যমে সেট করা হয়। তাহলে মনে রাখবে এখানে, আচ্ছা বস 1 মিনিট, দেখো এই যে আমরা এখানে ছিলাম তাই তো, যে ড্যাশ এমন একটি শাসন ব্যবস্থা যেখানে একটি দেশের মুদ্রা ফরেক্স বাজার দ্বারা কি সরবরাহ এবং চাহিদার মাধ্যমে সেট করা হয়। তাহলে এখানে মনে রাখবে যে ভাসমান বিনিময় হার, কি বললাম বস? ভাসমান বিনিময় হার এমন একটি শাসন ব্যবস্থা যেখানে একটি দেশের মুদ্রা ফরেক্স বাজার দ্বারা সরবরাহ এবং চাহিদার মাধ্যমে সেট করা হয়। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মাথায় রাখার চেষ্টা করবে। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে যে কোনো দেশের বিশ্বের সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান রয়েছে। কোন দেশে বিশ্বের সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান রয়েছে? তুমি তো জানোই যে ভারত, আমাদের দেশ ভারতে কি রয়েছে? বিশ্বের সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান রয়েছে। সংবিধান সম্পর্কিত আমরা আগে কিছু তথ্য আমরা জেনেছি, তাই না? আগে 2টো ভিডিও এরকম দেখবা যেখানে সংবিধানের প্রশ্ন এসেছে, আমি কিছু কিছু করে পার্ট তুলে দিয়েছি। এবং আজকের ভিডিওতেও আমি সংবিধান সম্পর্কে এমন কিছু পার্ট তুলব যেগুলো তুমি আগে পড়োনি। ঠিক আছে, যেমন দেখো প্রথম পয়েন্ট বলছে যে ভারতের মূল সংবিধানটি প্রেম বিহারী নারায়ণ রায়জাদা হাতে লিখে রচনা করেছিলেন। কি বললাম বস? আমাদের যে ভারতের মূল সংবিধানটি, সেই সংবিধানটি প্রেম বিহারী নারায়ণ রায়জাদা হাতে লিখে রচনা করেছিলেন 6 মাসের মধ্যে। তিনি 395টি ধারা, 8টি তফসিল এবং ইংরাজি ও হিন্দি উভয় ভাষায় একটি প্রস্তাবনা লিখেছেন। তাহলে পরীক্ষায় প্রশ্ন যদি এমন আসে যে ভারতীয় সংবিধানের মূল প্রতিলিপি কয়টি ভাষায় লেখা বা কোন ভাষায় লেখা, সেখানে কিন্তু এরকম থাকবে যে ইংরাজি, হিন্দি, সংস্কৃত, তারপরে ইংরাজি অথবা হিন্দি। তাহলে সঠিক উত্তর হবে যে ইংরাজি ও হিন্দি দুটোতেই। মনে রাখবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে পরীক্ষা এমন প্রশ্ন যদি আসে যে ভারতীয় সংবিধানের মূল প্রতিলিপি কোন ভাষায় লেখা ছিল, ইংরাজি ও হিন্দি উভয় ভাষাতেই লেখা ছিল। খুব গুরুত্বপূর্ণ কিন্তু। চলো পরের পয়েন্টটা দেখো, যে 2023 সালের বর্ষা অধিবেশনে ফৌজদারি আইন প্রতিস্থাপনের জন্য লোকসভায় ড্যাশটি নতুন বিল পেশ করা হয়েছে। মনে রাখবে যে 3টি নতুন বিল পেশ করা হয়েছে। 2023 সালের বর্ষা অধিবেশনে ফৌজদারি আইন প্রতিস্থাপনের জন্য লোকসভায় 3টি নতুন বিল পেশ করা হয়েছে। এই 3টি নতুন বিল হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা বিল, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিল আর ভারতীয় সাক্ষ্য বিল 2023। সবগুলোই কিন্তু 2023-এ। বস কি বলবো, আমি কিন্তু কানে একটু কম শুনছি, কি বলবো, আমি নিজের কথাটাই নিজে ঠিকঠাক শুনতে পাচ্ছি না, ঠান্ডা লেগেছে, কান বন্ধ আছে। কিন্তু আমি চাইছি যে পরীক্ষা তো আর বেশি দিন নেই, আমাকে এগুলো কমপ্লিট করাতেই হবে যত যাই হোক। ঠিক আছে, সেই জন্য একটু কষ্ট হলেও যদি কোনো জায়গা কোনো রকমের বুঝতে অসুবিধা বা কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে বস? কোনো রকমের যদি ভুলভাল বা তুমি মনে করো দাদা তুমি এখানে ঠিক বলোনি, ঠিক আছে, এরকম কিছু যদি হলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর আমি তো আমার দেখো ডেসক্রিপশন আমার কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি। কোনো রকমের কোনো সমস্যা হলে সরাসরি তুমি আমাকে কল করতে পারো, আমার কাছ থেকে জিজ্ঞাসা জানতে পারো কোনো কিছু জানার থাকলে। ঠিক আছে বস? আচ্ছা, পরের পয়েন্টে দেখো কি বলছে, যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বলে বর্ণনা করেছেন কে? মনে রাখবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বলে বর্ণনা করেছেন মালিক
মানিক লাল মুন্সি। কি বললাম? মানিক লাল মুন্সি। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। আচ্ছা, তারপরে দেখো যে আহ্লাদি কৃষ্ণস্বামী আয়ার ভারতের গণপরিষদের শংসাপত্র কমিটির চেয়ারম্যান ছিল। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্ন এমন আসতে পারে যে আহ্লাদি কৃষ্ণস্বামী আয়ার ভারতের গণপরিষদের কোন কমিটির চেয়ারম্যান ছিল? শংসাপত্র কমিটির চেয়ারম্যান ছিল। অথবা এমনও আসতে পারে যে ভারতীয় গণপরিষদের শংসাপত্র কমিটির চেয়ারম্যানকে। ঠিক আছে, আহ্লাদি কৃষ্ণস্বামী আয়ার মানে তোমাকে মোদ্দা কথা এই যে এই প্রশ্নটা মাথায় রাখার জন্য তোমাকে দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে। একটা হলো আহ্লাদে কৃষ্ণস্বামী আয়ার, আর একটা হচ্ছে শংসাপত্র কমিটি। এই দুটো দিয়েই তুমি পুরো প্রশ্নটা মাথায় রাখবে। চলো পরের প্রশ্ন দেখব। তো বস চলো 6 নম্বর প্রশ্নটা আমরা দেখব। বলছে যে নিম্নের কোনটি আমদানিকৃত পণ্য আরও ব্যয়বহুল করে তোলে? তাহলে অপশন কি ছিল? যে উচ্চতর গুণমান, কাস্টম তৈরি পণ্য এবং ট্রাফিক, এবং আর একটা অপশন ছিল যে সব কয়টি। এখানে সঠিক উত্তর হবে সব কয়টি। মনে রাখবে উচ্চতর গুণমান, কাস্টম তৈরি পণ্য, ট্রাফিক, এইগুলো সবই কিন্তু তোমার হচ্ছে আমদানিকৃত পণ্যকে আরও ব্যয়বহুল করে তোলে। উচ্চতর গুণমান বলতে কি বোঝায় বস? মানে উচ্চ মানের কারণে আমদানিকৃত পণ্যের দাম বেশি হতে পারে, তাই না? উচ্চতম গুণমান মানে তুমি বলতে পারো যে জিনিসটা হাই কোয়ালিটির, মানে সব থেকে ভালো কোয়ালিটির জিনিস নিতে গেলে তার তো তোমার সেটা যে ব্যয়বহুল, মানে সে বেশি দাম তো পড়বেই, বুঝতেই তো পারছো। তারপরে দেখো কাস্টম তৈরি পণ্য মানে কি বোঝায়? মানে গ্রাহকের নির্দিষ্ট প্রয়োজনীয়তা অনুসারে তৈরি করা। ঠিক আছে, মানে এক একটা গ্রাহকের মানে তার যে প্রয়োজনীয়তা নির্দিষ্ট সেই অনুযায়ী যদি কোনো কিছু তৈরি করা হয়, নিশ্চয়ই সেই জিনিসটা বা পণ্যটার দাম কি হবে? বেড়ে যাবে, তাই না? ব্যয়বহুল হবে। সেই জন্য এটাও হবে সঠিক উত্তর। তারপরে দেখো ট্রাফিক হলো সরকার কর্তৃক আমদানিকৃত পণ্যের উপর আরোপিত কর। কর লাগালে পরেই কোনো জিনিসের উপর কর চাপলে পরেই তো সেই জিনিসের দাম অটোমেটিক বেড়ে যাবে। তাহলে এখানে তিনটে প্রশ্নের মানে তিনটে পয়েন্টই সঠিক উত্তর, মানে উত্তর হবে সব কয়টি। ঠিক আছে, যে উচ্চতর গুণমান, কাস্টম তৈরি পণ্য, ট্রাফিক, এগুলো সবই হচ্ছে আমদানিকৃত পণ্যকে আরও ব্যয়বহুল করে তোলে। ঠিক আছে, আর একটা পয়েন্ট এখানে দেখো, যদি পরীক্ষা এমন প্রশ্ন দেখতে পাও যে হচ্ছে কোনটি ভারতের প্রধান আমদানিকৃত পণ্য, মনে রাখবে অপরিশোধিত তেল। কি বললাম? অপরিশোধিত তেল হলো ভারতের প্রধান আমদানিকৃত পণ্য। চলো 7 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। বলছে নিম্নের কি একজন ক্রিকেট খেলোয়াড় নন? তাহলে অপশনে তো চারটের মধ্যে একটা কি ছিল? সাইনা নেহওয়াল। তিনি হচ্ছেন ক্রিকেট খেলোয়াড় নন, তিনি হচ্ছেন একজন ব্যাডমিন্টন খেলোয়াড়, তিনি হচ্ছেন হরিয়ানার বাসিন্দা এই সাইনা নেহওয়াল। ঠিক আছে, এবার দেখো এই যে আমাদের ভারতের যে 5 জন মহিলা গুরুত্বপূর্ণ যারা কি অলিম্পিকে পদক জিতেছেন, সেই 5 জন মহিলা একদম ডিটেলস আমি তুলে দিয়েছি। এখান থেকে একটা নাম্বার তুমি পরীক্ষায় পেতে পারো। ঠিক আছে, পাবে মানে কি, যদি তোমার খেলোয়াড় থেকে এই যে অলিম্পিক থেকে কোনো প্রশ্ন আসে সেটা তুমি এখান থেকে পাবে। যেমন সাইনা নেহওয়াল, তিনিও একজন 5 জনের একজন ভারতীয় অলিম্পিক জয়ী, পদক জয়ী আর কি। ব্যাডমিন্টনের সাথে যুক্ত, হরিয়ানার বাসিন্দা, তিনি প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি 2012 সালে লন্ডন অলিম্পিকে মহিলাদের একক বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তাহলে পরীক্ষা যদি এমন প্রশ্ন আসে যে ভারতীয় প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় মহিলাকে যিনি আর কি অলিম্পিকে পদক জেতেন, ব্রোঞ্জ পদক জিতেছেন, তিনি হচ্ছেন এই যে সাইনা নেহওয়াল, মাথায় রাখবে। এবার দেখো ভারতের 5 জন মহিলা অলিম্পিক পদক জয়ী, একজন তো আমরা দেখলাম যে সাইনা নেহওয়াল। তারপরে দেখো কর্ণম মালেশ্বরী, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, ভারোত্তোলনের সাথে যুক্ত। সব এক একটা পয়েন্ট কিন্তু মাথায় রাখবে। যেমন প্রশ্ন চলে আসে যে কর্ণম মালেশ্বরী ভারতের কোন রাজ্যে বাসিন্দা বা কোন খেলার সাথে যুক্ত, এগুলো কিন্তু আসে কিন্তু বস। ঠিক আছে, সবগুলোই মাথায় রাখবে কিন্তু। আমি আবার বলে দিচ্ছি যে কর্ণম মালেশ্বরী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, ভারোত্তোলনের সাথে যুক্ত, 2000 সালে সিডনি অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতে প্রথম ভারতীয় মহিলা হয়েছেন। তাহলে অলিম্পিকে প্রথম মানে কোন মহিলা অলিম্পিকে প্রথম হচ্ছে কি পদক জিতেছিল, সেটা হচ্ছে এই যে কর্ণম মালেশ্বরী, মাথায় রাখবে কিন্তু, ব্রোঞ্জ পদক সিডনি অলিম্পিকে 2000 সালে। মেরি কম, দেখো মেরি কমের কথায় আসলে, মেরি কম মণিপুরের বাসিন্দা, বক্সিংয়ের সাথে যুক্ত, 2012 সালে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতে প্রথম ভারতীয় মহিলা হয়েছেন। তাহলে এখানে প্রশ্নটা কেমন আসবে যে বক্সিংয়ে কোন মহিলা ব্যক্তি অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছে বক্সিংয়ের জন্য, সেটা হচ্ছে মেরি কম। এর সাথে এটাও মনে রাখো যে মেরি কম 2006 সালে পদ্মশ্রী পুরস্কার পায়, 2009-তে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পায়, 2013-তে হচ্ছে তোমার কি পদ্মভূষণ, এবং 2020-তে পদ্মবিভূষণ পুরস্কার পান। আচ্ছা, পিভি সিন্ধের কথায় আসলে, তিনি হচ্ছেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, ব্যাডমিন্টনের সাথে যুক্ত, তিনি ভারতের প্রথম মহিলা যিনি 2টি অলিম্পিকে পদক জিতেছেন, মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো 2016 সালে তিনি রিও অলিম্পিকে রৌপ্য পদক জেতেন, আর হচ্ছে 2020 সালে টোকিও অলিম্পিকে
থেকে ব্রোঞ্জ পদক জেতেন এই পিভি সিং। আচ্ছা 2013 সালে তিনি অর্জুন পুরস্কার পান, 15তে পান পদ্মশ্রী, 16তে পান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবং 2020তে পান তিনি পদ্মভূষণ পুরস্কার। আচ্ছা দেখো আরেকজন আছেন যে সাক্ষী মালিক, তিনি হচ্ছেন একজন কুস্তিগির। 2016 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির। ঠিক আছে, হরিয়ানার বাসিন্দা কিন্তু এই সাক্ষী মালিক, মাথায় রাখবে। ঠিক আছে, একটু পড়ে নিও, কিন্তু এগুলো সবগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বস, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখব। আচ্ছা বস দেখো 8 নম্বর প্রশ্ন বলছে কোন অঞ্চলের মানুষের উপর স্বদেশী আন্দোলন সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল। তাহলে আমরা তো জানি যে বাংলার মানুষের উপরে এই স্বদেশী আন্দোলন সব থেকে বেশি প্রভাব ফেলেছিল বাংলায়। ঠিক আছে, এবার এই যে স্বদেশী আন্দোলনটা কি আমি একদম একটু ছোট্ট করে গুছিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই স্বদেশী আন্দোলন ভালো করে মনোযোগ দিয়ে শোনো। দেখো 1905 সালে 20 জুলাই তোমার হচ্ছে লর্ড কার্জন দ্বারা বঙ্গভঙ্গ ঘোষিত হয়, কিন্তু এই বঙ্গভঙ্গটা কার্যকর হয়েছিল 1905 সালে 16ই অক্টোবর। মনে রাখবে বঙ্গভঙ্গ ঘোষিত হয় 1905 সালে 20 জুলাই লর্ড কার্জনের দ্বারা, আর এই বঙ্গভঙ্গ কিন্তু হচ্ছে ঘোষিত হয় আর কি, কার্যকর হয় 1905 সালে 16ই অক্টোবর। এবার এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে স্বদেশী আন্দোলন গড়ে উঠেছিল তোমার ওই লাল বাল পালের দ্বারা। তা এই আন্দোলন দেশীয় কারিগর, কারুশিল্প এবং শিল্পের পুনরুজ্জীবনে অবদান রাখে। মনে রাখবে দেশীয় শিল্পায়ন আন্দোলনের অংশ হিসাবে ভারতে কারিগরি শিল্প প্রচারের জন্য 1906 সালে বাংলায় জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠা হয়েছিল। 1906 সালে বাংলায় জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবার দেখো এই স্বদেশী আন্দোলনের সময়ই বন্দে মাতরম গানটি মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। তখন তো ভারতের ভাইসরয় ছিল লর্ড কার্জন, দেখলেই। তারপর দেখো 1911 সালে দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ বাতিল করার মাধ্যমে এই আন্দোলন থেমে গিয়েছিল। তাহলে বুঝতে পারলে যে স্বদেশী আন্দোলন পুরোটা আমি একটু গুছিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। চলে আসি 9 নম্বর প্রশ্নে। বলছে সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় যে সাদা অবক্ষেপ তৈরি হয় তাকে কি বলে? সেটা হচ্ছে বেরিয়াম সালফেট বলে। কি বললাম? সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় যে সাদা অবক্ষেপ তৈরি হয় তাকে বলা হয় বেরিয়াম সালফেট। ঠিক আছে, এবার দেখো কিছু পয়েন্ট এখানে মাথায় রাখবে যে সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইড দ্রবণের বিক্রিয়া হলো দ্বৈত প্রতিস্থাপন বিক্রিয়া উদাহরণ। তাহলে পরীক্ষায় এমন প্রশ্ন যদি আসে যে সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইড দ্রবণের বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া, মনে রাখবে দ্বৈত প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ এটি। আচ্ছা তারপরে পরের পয়েন্ট দেখো, বলছে যখন অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে বিক্রিয়া করে তখন ড্যাশ মুক্ত হয়, তখন কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়। কি বললাম? যখন অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে বিক্রিয়া করে তখন কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়। পরের পয়েন্ট কি বলছে দেখো, বলছে যদি কণিকাযুক্ত দস্তার সাথে তরলিত সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয় তাহলে ড্যাশ গ্যাস উৎপন্ন হবে, তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। কি বললাম? যদি কণিকাযুক্ত দস্তার সাথে তরলিত সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয় তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। পরের পয়েন্ট বলছে অক্সিজেনের উপস্থিতিতে ড্যাশ পোড়ালে শিখার রং হয় সাদা। এটা এখানে মাথায় রাখবে, অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়ামকে পোড়ানো হলে যে শিখা উৎপন্ন হয় সেই শিখাটার রং হবে সাদা রঙের। ঠিক আছে, আচ্ছা আর একটা পয়েন্ট আছে দেখো যে বেরিয়াম নাইট্রেট সিগন্যাল ফ্লাইট, কি বললাম? ফ্লারেড, সরি। দেখো বেরিয়াম নাইট্রেট সিগন্যাল ফ্লারেড আতশবাজিতে ব্যবহৃত হয়, যা উজ্জ্বল ড্যাশ রঙের জলে, উজ্জ্বল সবুজ রঙের জলে। এটাও মাথায় রেখো। ঠিক আছে, চলো পরে প্রশ্ন দেখব। আচ্ছা বস 10 নম্বর প্রশ্ন দেখো কি বলছে যে রবি কীর্তি কোন চালুক্য শাসনের প্রশস্তি রচনা করেছিল। মোদ্দা কথা তোমাকে এখানে জানতে চাইছে যে রবি কীর্তি কোন চালুক্য শাসনের সভাকবি ছিলেন, তাই না? তিনি হচ্ছেন দ্বিতীয় পুলকেশী। মাথায় রাখবে রবি কীর্তি দ্বিতীয় চালুক্য শাসক মানে রাজা দ্বিতীয় পুলকেশীর প্রশস্তি রচনা করেছেন বা সভাকবি ছিলেন। এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ
তোমার হচ্ছে রাজা এবং তাদের হচ্ছে সভাকবিদের নাম আমি তুলে দিয়েছি। যেমন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি কালিদাস ছিল, দ্বিতীয় পুলকেশীর হচ্ছে রবিকীর্তি, যেটা আজকের প্রশ্ন। তারপরে হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট, আকবরের সভাকবি আবুল ফজল, মোহাম্মদ গাজনির হচ্ছে আল বিরুনি, দ্বিতীয় পৃথ্বীরাজের হচ্ছে সোমদেব, পৃথ্বীরাজ চৌহানের হচ্ছে চাঁদ বরদই, তারপরে মহিপালের হচ্ছে রাজশেখর, কৃষ্ণদেব রায় যে বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়ের হচ্ছে সভাকবি ছিল আল্লাসানি পেদ্দান। ঠিক আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখো, সবগুলোই একটু চটপট রিভিশন করে নিও। চলে আসি পরের প্রশ্নে। বলছে লু কোন ঋতুর বৈশিষ্ট্য? সকলেই জানো যে লু হচ্ছে গ্রীষ্ম ঋতুর একটি বৈশিষ্ট্য। এখানে পয়েন্টগুলো যেগুলো তুলেছি খুবই গুরুত্বপূর্ণ, একটু মাথায় নাও। যে দিল্লি এবং পাটনার মধ্যে যে গরম শুষ্ক নিপীড়নকারী বাতাস বয়ে যায় তার নামই হচ্ছে লু। কি বললাম? দিল্লি এবং পাটনার মধ্যে যে গরম শুষ্ক নিপীড়নকারী বাতাস বয়ে যায় তার নাম কি? লু। মনে রাখবে, এই বায়ু এপ্রিল থেকে জুন মাসের গ্রীষ্মকালে প্রবাহিত হয়। তুমি তো দেখলাই যে গ্রীষ্মকালে প্রবাহিত হয় কোন সময়? এপ্রিল থেকে জুন মাসের দিকে। মনে রাখবে, এটি 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হচ্ছে কি তাপমাত্রা আনতে পারে। কি বললাম? এই যে লু বাতাসটা না, এটি 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা আনতে পারে। চলে আসি পরের পয়েন্টে, যে নরওয়েস্টার বা চিনুক, এটাও গুরুত্বপূর্ণ। যে নরওয়েস্টার বা চিনুক হলো উষ্ণ শুষ্ক বাতাস যা উত্তর আমেরিকার পশ্চিম অভ্যন্তরীণ অঞ্চলে, বিশেষ করে শীত ও বসন্ত বসন্ত মাসে তো এখানে হবে না, শীত ও বসন্তকালে আর কি ঘটে থাকে। এই যে নরওয়েস্টার চিনুক বাতাস প্রবাহিত হয়। আর কয়েকটা পয়েন্ট দেখো, যে পুষ্পধারা বর্ষণ, এটা হচ্ছে কি, এটা কি ধরনের বাতাস? এটা মনে রেখে, পুষ্পধারা বর্ষণ বাতাসটা হলো কফির ফুল ফোটাতে সাহায্য করে, পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লির উপর দিয়ে প্রবাহিত হয়। তারপরে আমধারা বর্ষণ, এই বাতাসটা হচ্ছে আম পাকাতে সাহায্য করে, কেরালা এবং কর্ণাটকের উপর দিয়ে প্রবাহিত হয়। আর কাল বৈশাখী বাতাস বা ঝড়, এটা কি? তুমি তো জানোই যে পশ্চিমবঙ্গ এবং আসামের গ্রীষ্মকালীন একটি বজ্রঝড় হচ্ছে এই কাল বৈশাখী। চলে আসি পরের প্রশ্নে। দেখো 12 নম্বর প্রশ্ন বলছে 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ছিল? 74.04%। এবার কথা হচ্ছে, দাদা তুমি এর সঙ্গে ডিটেলস কেন দাওনি? কারণ আমি জনগণনা বলে একটা টপিক করিয়েছি, সেখানে জনগণনা থেকে একদম সম্পূর্ণ ডিটেলসে প্রশ্ন আমি করিয়ে দিয়েছি, জনগণনা থেকে যাতে কোনো প্রশ্ন বাইরে না যায়। এই প্রশ্নটাও তুমি জনগণনার মধ্যে পাবে, সেই জন্য আমি এক্সট্রা করে আর বারবার করে লিখতে চাইনি। ঠিক আছে, তুমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তুমি জনগণনার টপিকটা দেখে নিও, মানে ক্লাসটা দেখে নিও। চলে আসি পরের প্রশ্নে, যে বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের ভক্তদের দ্বারা উদযাপিত হয়, নিম্নোক্ত কোন রাজ্য সাগা দেওয়ার জন্য পরিচিত? তুমি জাস্ট এই যে এখানে বলেছে এইটুকু তথ্য, আগে কি থাকলো না থাকলো তোমার দেখে লাভ নেই, তুমি জাস্ট এইটুকু দেখলে যে কোন রাজ্য সাগা দেওয়ার জন্য। কোন রাজ্য আবার সাগা দেওয়া? এটা একটা উৎসব, রাজ্যের কথা বলেছে। সিকিম অপশনে দেখলে সিকিম সঠিক হতো। তুমি তো জানোই যে উৎসবের মধ্যে পড়েছো যে সাগা দেওয়া হচ্ছে সিকিমের একটি উৎসব। তাহলে তুমি দেখো, এছাড়াও আমি বলে দিচ্ছি, এখানেও আমি ডিটেলস তুলিনি এই কারণ আমি উৎসব বলে একটা টপিক করিয়েছি, তাই না? জিকে রিভিশন, মানে জিকে রিভিশন টপিক উৎসব বলে আমি একটা করেছি, সেখানেও তুমি দেখবে এই প্রশ্নটা তুমি পেয়ে যাবে যে সাগা দেওয়া সিকিমের একটি উৎসব। ঠিক আছে, এই জন্য আমি এক্সট্রা করে তুলে নিই, সেখানে একদম সব গুছিয়ে আমি উৎসব ঝেপে দিয়েছি। এই দুটো প্রশ্ন তুমি দুটো টপিক দেখে নিও, পুরো কমপ্লিট হয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখবো। আচ্ছা বস, দেখো পরের প্রশ্নটা বলছে কিশোর কিশোরীদের প্রতিদিন গড় আকারের কতগুলি সুষম খাবার খাওয়া উচিত? তুমি তো জানোই যে তিনটি এখানে সঠিক উত্তর, যে পুষ্টি ভিটামিন এবং খনিজ সরবরাহ খাদ্য খাওয়া উচিত, এবং মানে কিশোর কিশোরদের কি 3বারই তো খাওয়া উচিত, সে যখনই খাক 3বার করে খাওয়া উচিত আর কি, সকাল দুপুর রাতে। এবার দেখো আমি এখানে কিছু তথ্য তুলে দিয়েছি, যে ড্যাশ হলো এমন মানে পরীক্ষা প্রশ্নে এমন আসবে যে ড্যাশ হলো এমন খাবার যা প্রতি একক ভরে বেশি ক্যালোরি দেয়, সেটা হচ্ছে চর্বি বা ফ্যাট। চর্বি অর্থাৎ ফ্যাট হলো এমন খাবার যা প্রতি একক ভরে বেশি ক্যালোরি দেয়, মাথায় রাখবে। পরের পয়েন্ট বলছে যে লালায় ড্যাশ নামক উৎসেচক রয়েছে যা শ্বেতসারকে সরল শর্করায় ভেঙে দেয়। মনে রাখবে, লালায় হচ্ছে স্যালিভারি লাইপেজ। কি বললাম? লালায় স্যালিভারি লাইপেজ নামক উৎসেচক রয়েছে যা শ্বেতসারকে সরল শর্করায় ভেঙে দেয়। তারপরের পয়েন্ট বলছে যে কোন প্রাকৃতিক পদার্থে লোহা পাওয়া যায়? প্রাকৃতিক পদার্থের কথা বলছে, লোহা পাওয়া যায়, মনে রাখবে মায়োগ্লোবিনে। কি বললাম বস? মায়োগ্লোবিনে লোহা পাওয়া যায়। আর তুমি তো জানোই যে ক্লোরোফিলে আমরা কি পাই?
যে ম্যাগনেসিয়াম ধাতু পাই, তাই না? ম্যাগনেসিয়াম পাওয়া যায় কোথায়? ক্লোরোফিলের মধ্যে। এবার যদি বলে যে দেখো পরের পয়েন্টটা, যে মানব শরীরে প্রাপ্ত সবচাইতে বেশি প্রোটিন হলো, মনে রাখবে যে কোলাজেন। কি বললাম? মানব শরীরে প্রাপ্ত সবচাইতে বেশি প্রোটিন হলো কোলাজেন, যা হাড়, পেশিতে, ত্বকে এবং কন্ডরায় খুঁজে পাওয়া যায়। ঠিক আছে? আর একটা পয়েন্ট দেখো, এগুলো তো জানোই যে চুল, ত্বক এবং নখে আমরা কেরোটিন পাই, তাই না? তাহলে এখানে মাথায় রাখবে যে মায়োগ্লোবিনে লোহা পাই, ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম পাই, আর এই যে মানব শরীরে হচ্ছে কি হাড়ে, পেশিতে, ত্বকে এবং কন্ডরায় আমরা কোলাজেন পাই। ঠিক আছে? আর এদিকে চুল, ত্বক এবং নখে আমরা কেরোটিন পাই, মনে রাখবে। এবার পরীক্ষায় এমন প্রশ্ন আসতে পারে যে ড্যাশ হলো যে কোনো খাদ্য উপাদান যা একই জাতীয় খাদ্য উপাদানগুলির একটি শ্রেণী, যা প্রাণীর জীবন ধারণের পক্ষে সহায়ক। সেটা হচ্ছে পুষ্টি উপাদান, মাথায় রাখবে। পুষ্টি উপাদান হলো কোনো খাদ্য উপাদান যা একই জাতীয় খাদ্য উপাদানগুলির একটি শ্রেণী, যা প্রাণীর জীবন ধারণের পক্ষে সহায়ক। আচ্ছা, পরের পয়েন্টে দেখো, পরের প্রশ্নটা বলছে যে যে এখানে বলছে দেখো, যে লোকসভার মেয়াদ যতক্ষণ না শীঘ্রই ভেঙে দেওয়া হয়, তার প্রথম বৈঠকের জন্য নির্ধারিত তারিখ থেকে ততদিন কে অব্যাহত থাকবে। কতদিন পর্যন্ত? মনে রাখবে 5 বছর পর্যন্ত অব্যাহত থাকবে। ভালো করে বোঝো, বলছে লোকসভার মেয়াদ যতক্ষণ না শীঘ্রই ভেঙে দেওয়া হয়, তার প্রথম বৈঠকের জন্য নির্ধারিত তারিখ থেকে কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে? 5 বছর পর্যন্ত অব্যাহত থাকবে। এবার লোকসভা সম্পর্কে আমি কিছু তথ্য তুলে দিয়েছি, মাথায় রাখবে যে লোকসভার সদস্য হতে গেলে তোমাকে ন্যূনতম 25 বছর বয়স হতে হবে। আবার আচ্ছা, লোকসভা গঠিত হয়েছিল 1952 সালে, এটা মাথায় রাখবে কিন্তু। আচ্ছা, যখন লোকসভা গঠিত হয়, বলছে মনে রাখবে যে লোকসভার প্রথম স্পিকার কে ছিল? লোকসভার প্রথম স্পিকার ছিল জিভি মাভালাঙ্কার বা গণেশ মাভালাঙ্কার লোকসভার প্রথম স্পিকার ছিলেন, এবং তাই জন্য তাকে কি বলা হয়, এবং এই জিভি মাভালাঙ্কারকে লোকসভার জনকও বলা হয়, এটাও মাথায় রাখবে। লোকসভার প্রথম ডেপুটি স্পিকার ছিল এম এ আয়াঙ্গার। কি বললাম? এম এ আয়াঙ্গার। আমার একটু বলতে অসুবিধা হচ্ছে বস, ঠান্ডা ঠিক হয়েছিল, আবার একটু দেখছি ঠান্ডা হট করে বেড়ে যাচ্ছে, বুঝতে পারছো? কিন্তু কন্টিনিউ তোমাদের ক্লাস তো করাতেই হবে, পরীক্ষা চলে আসলো। হ্যাঁ, যাই হোক, সবাই ভালো করে পড়বা কিন্তু, এটাই হচ্ছে কথা। আচ্ছা, যদি বলে যে বলছে কোনো বিল অর্থ বিল কিনা সেই সিদ্ধান্ত নেন কে? মনে রাখবে, কোনো বিল অর্থ বিল কিনা সেই সিদ্ধান্ত নিতে পারেন লোকসভার স্পিকার। আচ্ছা, অর্থ বিল উপস্থাপনের ড্যাশ দিনের মধ্যে সংসদে পাশ হতে হবে? মনে রাখবে, অর্থ বিল উপস্থাপনের 75টা দিনের মধ্যেই সংসদে পাশ হতে হবে। আচ্ছা, লোকসভার প্রথম মহাসচিব ছিলেন কে? এম এন কৌল। কি বললাম? লোকসভার প্রথম মহাসচিব ছিলেন এম এন কৌল। আচ্ছা, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 75-3 মন্ত্রিপরিষদকে সম্মিলিতভাবে লোকসভার কাছে দায়বদ্ধ রাখে। কি বললাম? ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 75-3 পার্টে তোমার মন্ত্রিপরিষদকে সম্মিলিতভাবে লোকসভার কাছে দায়বদ্ধ রাখে। আর একটা পয়েন্ট দেখো, যে ভারতের দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভার আসন সংখ্যা বেশি। যাই হোক বস, এই 15টা প্রশ্ন দিয়ে আমরা আজকের 2012 সালের 1 জানুয়ারির ফার্স্ট শিফটের প্রশ্নপত্র আমরা শেষ করছি। তুমি বলছো দাদা 15টা কেন, বাকি 5টা কি হলো? হয় 2-1টা রিপিটেড প্রশ্ন ছিল, আর 2-1টা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, আমি সেগুলো বাদ দিয়ে 15টা প্রশ্নই হয়েছে। এবার দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা মোটামুটি এইভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করো। তুমি দেখো, এখান থেকে বহু প্রশ্ন কমন পাবে। এই যে এক্সট্রাগুলো করাচ্ছি না, খুবই গুরুত্বপূর্ণ, তুমি সেই যে পরীক্ষার জন্যই বলো না কারণ। যাই হোক, সবাই ভালো করে প্রিপারেশন নিও। জয় হিন্দ।